একুশের চোখের এবারের আয়োজনে ভিন্ন সেই ঘাতকের গল্প নিয়ে এসেছি আমি ইলিয়াস হুসাইন। দর্শক, গল্প নয়, বাস্তব ঘটনা, যা গল্পকেও হার মানায়। আর যাকে ঘাতক বলছি, আসলে তারই কথা ছিল মানুষের জীবন ফিরিয়ে দেবার। কিন্তু আপনার আমার চারপাশের কিছু অর্থলোভের কারণেই আজ সে হয়ে উঠেছে জীবনের জন্য চরম হুমকি আর মৃত্যুর কারণ। স্বাভাবিক অথবা অস্বাভাবিক, সব মৃত্যুই অপ্রত্যাশিত। তারপরও যমদূতকে ঠেকানোর শক্তি কারই বা আছে? মৃত্যু সে তো সৃষ্টিকর্তার নিজের হাতের লেখা। ডাক্তার আইনে রাখছে, বলেছে যে ঠিক আছে রোগী, সেই রোগী হুট করে এরকম করে উঠছে। ঘটনা তাহলে অন্য কিছু। আপন মানুষটিকে হার্টের চিকিৎসা করাতে গিয়েছিলেন হাসপাতালে, সফল অপারেশনও হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি তার। এর কারণ হলো নকল ওষুধ। এমন অনেক লাইফ সেভিং ওষুধও বাজারে রয়েছে, যা প্রয়োজন জীবনের চরম মুহূর্তে। কিছুদিন আগের কথা, রাজধানীর বাংলাদেশ মেডিকেলে অর্থলোভীদের সামান্য 90 টাকার জন্য জীবন দিতে হয়েছে এক রোগীকে। 96 টাকার অ্যাড্রিনর নামের রক্তচাপ বাড়ার একটি ইঞ্জেকশনের মোড়ক পাল্টে ভেতরে দিয়ে দেওয়া হয় 6 টাকা দামের গ্যাস্ট্রিকের ইঞ্জেকশন রেনিসন। পরিণতি যা হওয়ার তাই। ডেট ঘোষণা আমরা করেছি 3টা 40 মিনিটে। পেশেন্ট অ্যাকচুয়ালি যেহেতু ব্লাড প্রেশারও আলটিমেটলি রেজ করে নেই। ইনজেকশনটা যদি ওই সময় অ্যাড্রিনরি যদি দেওয়া যেত রেনিসনের বদলে, সেক্ষেত্রে কিছুটা উন্নতি হতো। যদি প্রপার টাইমে দেওয়া যেত কিছুটা আমরা চেষ্টা করতে পারতাম। মৃত্যুর সঙ্গে লড়ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক রোগী। তার অবস্থাও আশঙ্কামুক্ত নয়। ওষুধটা খাওয়ার পরে একটু অজ্ঞান হয়ে গেছে। ওষুধ যে খাওয়াচ্ছেন সেই ডাক্তার কোথায় থাকেন, কোথায়? এটার নাম কুনিপাড়া। এখন শরীরের অবস্থা কি? এখন তো 1 মাস 10 দিন হলো, 10-15 দিন হয়েছে। অজ্ঞান হয়ে আছে। এখন ভালো আছে, ট্রিটমেন্টে। কথা বলতে পারে না না। দর্শক, চলুন এবার আপনাদেরকে নিয়ে ঘুরে আসি টাঙ্গাইল থেকে। 250 বেডের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল, যেখানে সপ্তাহখানেক আগে খালি হয়েছে 4 মায়ের বুক। ধারণা করা হচ্ছে সেখানেও ঘটেছে সেই নকল ওষুধের কারসাজি। কিন্তু এখানেও তৎপর সেই একই গোষ্ঠী, যারা মৃত্যুর কারণ হিসেবে ঘটনাটিকে অন্য কিছু প্রমাণের চেষ্টা করছেন। শ্বাসকষ্টের সমস্যা, পাতলা পায়খানা অথবা ঠান্ডা জ্বর নিয়ে ওই শিশুদের ভর্তি করা হয়েছিল হাসপাতালে। মারা যাবার তেমন কোনো পূর্ব লক্ষণও ছিল না। প্রশ্ন হলো, তাহলে কেন মারা গেল? সেই খবর আমাদের জানা নেই, আসলে জানার কথাও নয়। তবে যাদের জানার কথা তারা সময় চেয়েছিলেন 3 দিনের। তদন্তের সেই সময় পার হবার আগেই এক চিকিৎসক মুখ ফসকে বললেন, ইনজেকশনের কারণে শিশুদের মৃত্যু হয়নি। ইনজেকশনের রিঅ্যাকশনের কারণে শিশু মৃত্যু হলে এটা আপাতত বলা যায়। অর্থাৎ ইনজেকশনের কারণে শিশু মৃত্যুর অভিযোগ রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রোগী মারা গেলে চিকিৎসক তার দায় স্বীকার করবে না, এমনটাই স্বাভাবিক। কিন্তু ওষুধ কোম্পানিকে বাঁচানোর এত চেষ্টা কেন? অনৈতিক সম্পর্কে জড়িয়ে যাওয়ার কথা বলছে ওষুধ কোম্পানির সঙ্গে। তার ফলে অনৈতিক সম্পর্কে জড়িয়ে গেলে ওনাদের নিম্নমানের ওষুধ দেখার সম্ভাবনা বেড়ে যায়। এটা অ্যাবসলিউটলি কারেক্ট, এটা নিয়ে কোনো ইয়ে নেই যে যখন এটা জড়াবে তখন এটার আউটকাম হচ্ছে নিম্নমানের ওষুধ লিখে ফেলতে পারে। আমরা বিশ্বাস করতে চাই না এক্ষেত্রেও তেমনটি ঘটেছে, কিন্তু যদি ঘটে থাকে তাহলে সেটাকে কি বলবেন? মৃত্যু নাকি হত্যা? অকালে জীবন ঝরে যাবার অথবা কেড়ে নেবার এমন অনেক গল্পই হয়তো অজানাই থেকে যায়। কিন্তু যেগুলো আলোচনায় আসে সেগুলির কয়টার বিষয়ই বা সতর্কতা অবলম্বন করা হয়েছে? গেল বছর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পর দেশের বিভিন্ন স্থানে শিশুদের অসুস্থ হবার অভিযোগ ওঠে। মারা যাবার খবরও এসেছিল কোনো কোনো স্থান থেকে। অবশ্য সরকারিভাবে সেটাকে বলা হয়েছিল গুজব। তবে মনে চাই করা হোক, সতর্কতা যে অবলম্বন করা হয়নি তার প্রমাণ এবারও সেই একই অভিযোগ। বাচ্চা সারাদিন সুস্থই ছিল, আর ও স্বাভাবিক যা যা খাবার খায় কালকে তাই খাইছে, বাড়তি কোনো খাবার খায় নাই। তো ওইটাই বাড়তি খাইছে খাবার মধ্যে, ভিটামিন এ ক্যাপসুলটা। এখানে ওর মতো আরো কয়েকজনের বাচ্চা আর কি এরকম অবস্থা। দর্শক, মৃত্যুর খবর আমরা শুনতে চাই না। আমরা চাই সুস্থ জীবন, ভেজাল মুক্ত, নিরাপদ আর নিয়মতান্ত্রিক পরিবেশ। কিন্তু তা নিশ্চিত করবে কে? আর দায়িত্বই বা কাদের? সে কথা আপনারা জানেন, জানি আমরাও। যাদের এসব করার কথা তারা সে দায়িত্ব পালন করছে না, তা তো স্পষ্টই। 28 সেপ্টেম্বর 2013, ওষুধ প্রশাসন অধিদপ্তর আর র্যাবের যৌথ অভিযান।
ওষুধের দুর্গে বৃহত্তর এমন অভিযানে স্বস্তির নিঃশ্বাস দেশবাসীর মনে। মাঝে মধ্যেই এ ধরনের অভিযান চালায় প্রশাসন, কিন্তু 2-4 দিন ভালো থাকার পর আবারও আগের চেহারা। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি অবশ্য অভিযোগ করেছে, এই অভিযানে বৈধ এবং নীতিবান ব্যবসায়ীদেরকে হয়রানি এবং সাজা দেওয়া হয়েছে। মার্কেটে যে র্যাব, ডিজি, ড্রাগস যেইভাবে তারা একটি অভিযান পরিচালনা করছে, নিয়ম নীতি বহির্ভূত ভাবে আমরা মনে করবো যে একটা লুণ্ঠন হয়েছে। জরিমানা আপনারা দেখবেন কোন কোম্পানি থেকে জরিমানা হলে 50,000 টাকা হয়, 1 লাখ। এখানে এক দোকানকে 4 লাখ টাকা জরিমানা করছে। তারা বললে তো হবে না, আগেকার টেস্টিং ল্যাব থেকে বলুক আগে এটাকে, আর তারাই তো অনুমতি দিছে। যেই কোম্পানি সময়ের ঔষধ পাওয়া গেছে এইগুলির তো অনুমতি প্রদান করে কে? ডিজি, ড্রাগস, তাদেরকে জিজ্ঞেস করেন। নিচে ভুয়া অবৈধ নিম্নমানের ওষুধের বিরুদ্ধে অভিযান, আর 4 তলায় বসে নিজেদের পক্ষে ছাপাই গাইছেন মালিক সমিতি। আর মাঝে 2-3 তলায় কি হয় তার তথ্য আছে আমাদের কাছে। রাজধানীর অত্যন্ত ঘনবসতি এলাকা মিটফোর্ড ওষুধ মার্কেটটির 2-3 তলায় ঢুকলে মনে হবে অন্য এক জগৎ। অন্ধকার ঘিঞ্জি পরিবেশের মাঝে গোডাউনের নামে তৈরি করা হয়েছে বেশ কয়েকটি ভেজাল ওষুধের কারখানা। বোঝা গেল দোকান মালিক সমিতির সকলেই বৈধ ব্যবসা করছেন এমন দাবি সত্য নয়, কেউ কেউ অবৈধ ব্যবসাও করছেন। চিত্রটি এই অভিযানের কিছুদিন আগের। তাহলে মালিক সমিতি এখন কি বলবেন? 1000 দোকানদার খারাপ থাকতে পারে, পুরা যাদের কাছে আমাদেরকে এমন করে দিলেন আপনারা যে আমরা সবই চোর। যত কিছুর ঝামেলার মূলে ড্রাগ প্রশাসন, ওনারাই যারা নকল ওষুধ বানায়, খারাপ ওষুধ বানায়, ওনারা মাসোয়ারা দেয়, ওনারা এগুলি বানায়, ওনাদের ছত্র চায়। এছাড়া ঔষধের যাকে তো খারাপ, এটার সম্পূর্ণ দায়িত্ব ডিজি ড্রাগস অফিসের অসাধু কর্মকর্তাদের। তাদের যদি সম্পদের বিবরণ দেখেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে। কেঁচো খুঁড়তেই সাপ। তাহলে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশেই চলছে রমরমা এই নকল ওষুধের ব্যবসা। তবে অধিদপ্তর অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। ফিল্ড লেভেলে যারা কাজ করছে, যদি কেউ এই ধরনের কোনো কাজ করে থাকে, ডেফিনেটলি তার সম্বন্ধে যদি মানে এক্স্যাক্টলি কে এটা ইয়ে করছে তার ধরনের ইয়ে হলে ডেফিনেটলি তাকে উইল টেক হিম টু টাস্ক, এবং তার বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের দেশের সকল মন্ত্রণালয় বলেন বা সকল অধিদপ্তর বলেন, বিভিন্ন জায়গায় দুষ্ট লোকের কোনো অভাব নেই। এই দুষ্ট লোকের প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ চলতে পারে না। আমাদেরকে সফলভাবে, সুন্দরভাবে এবং মানে ভালোভাবে আমাদের চলতে হবে, এবং সেই জন্যই আমরা সকল দুষ্টকে দমন করতে চাই এবং যারা ভালো কাজ করেন তাদেরকে সহায়তা করে এগিয়ে নিয়ে যেতে চাই। দর্শক, এ তো গেল মিটফোর্ড হাসপাতাল এলাকার বড় বড় মার্কেটের চিত্র। কিন্তু এসব মার্কেট থেকে যেসব ফার্মেসিতে ওষুধ যাচ্ছে তাদের খবর কি? সেখানেও তো স্বচ্ছতা প্রয়োজন জবাবদিহিতা। কারণ সাধারণ মানুষ তো ওইসব ফার্মেসি থেকেই ওষুধ কেনেন। রাজধানীর অন্যতম বড় পাইকারি মার্কেট শাহবাগের আজিজ সুপার মার্কেট। বৃহত্তর এই মার্কেটটির এ মাথা থেকে ও মাথা ঘুরে বেরিয়েছে। ভেবেছিলাম অন্তত একটি ফার্মেসিতে হয়তো ফার্মাসিস্ট খুঁজে পাওয়া যাবে, কিন্তু তা হয়নি। বিশেষ প্রয়োজন পড়লে ফার্মাসিস্ট ওনাকে নিয়ে আসি আমরা। আপনার ইয়া বললে তখন ডাক দিলে চলে আসে, ওনার বাড়ি লালবাগে। ফার্মাসিস্ট তো উনি বলেন, উনি ফার্মাসিস্ট এখন নাই। উনি ফার্মাসিস্ট, অরিজিনাল ফার্মাসিস্ট, উনি এখন নাই, উনি বাইরে। বললো আপনি ফার্মাসিস্ট, আমি এমনি কেমিস্ট, আমি এই করি, ঠিক আছে। অরিজিনাল যে ফার্মাসিস্ট উনি বাইরে আছে, এখন নাই। একই অবস্থা শেরেবাংলা, আগারগাঁও অথবা শ্যামলী এলাকার মতো হাসপাতাল পল্লীরও। সেখানেও ফার্মাসিস্ট ছাড়াই চলছে ওষুধের দোকানগুলো। অথচ ওষুধ প্রশাসনের ছাড়পত্র নেবার আগে ওষুধের দোকানে ফার্মাসিস্ট থাকাটা বাধ্যতামূলক ছিল। হ্যাঁ, আছে। ফার্মাসিস্ট আছে নাকি আপনাদের এখানে? আছে। কে আছে? আমি ফার্মাসিস্ট। কোথায় পড়াশোনা হয়েছে? হ্যাঁ, কোথায় পড়াশোনা হয়েছে?
ফার্মাসিস্ট আমি আমি মানে আমাদের কি ফার্মাসিস্টের চাচ্ছেন আপনি, মানে আপনি কোনটা জানতে চাচ্ছেন একটা বিষয় কথা বলতে? এখানে আমার ফার্মাসিস্ট মানে দোকানের মালিক হচ্ছে আমি, ফার্মাসিস্ট রাখা আছে, উনি সে পেতে গেছে আর কি। ঘটনার আরো ভেতরে ঢুকতে চাই, জানাতে চাই আরো ভেতরের খবর। নকল ফার্মেসির গণ্ডি পেরিয়ে এখন আপনাদেরকে নিয়ে যাব নকল কারখানায়, যেখানে নামি দামি সব কোম্পানির ওষুধ অবৈধভাবে তৈরি করা হয়। তার আগে যাচ্ছি বিরতিতে। নকল ওষুধের আদ্যপান্তের পরের অংশ জানতে থাকুন আমাদের সাথে। দর্শক, একুশের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ধন্যবাদ একুশের চোখের সঙ্গে থাকবার জন্য। সঙ্গে আছি আমি ইলিয়াস হুসাইন। দর্শক, বিরতির আগে বলেছিলাম ভেজাল আর নকল ওষুধ তৈরির কারখানায় নিয়ে যাব। নিজের চোখেই দেখুন কিভাবে মানহীন অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে জীবন বাঁচানোর ওষুধ। কেরানীগঞ্জের রাসেল বাজারের প্রায় সব ধরনের দামি ওষুধ বানানোর অভিজ্ঞতা রয়েছে তার। নিজেই কেমিস্ট, নিজেই ফার্মাসিস্ট, আবার কয়েকটি ওষুধ কোম্পানির মালিকও বটে। স্কয়ার, বেক্সিমকো, অপসনিন বা ইনসেপ্টার মতো নামি দামি কোম্পানির নকল মালিক সে। বিভিন্ন কোম্পানির মোড়ক, প্যাকেট বা বোতল নকল করে ভুয়া ওষুধ তৈরি করছে এই রাসেল। মনে রাখতে হবে, তার এই ভুয়া ওষুধই কিন্তু ফার্মেসিতে যাবার পর আসল হয়ে যাচ্ছে। আমার হিসাবে এখনো শেষ হয় নাই ভাই, 85% কাজ কইরা ফেলাইছি, কিন্তু আর 15% কাজ বাকি। ধরেন 15% এটা অটো হয়ে গেছে। কেরানীগঞ্জের রাসেল, মুক্তার বাদশাহ, মিরপুরের সালাউদ্দিন বাবু কিংবা এদের সকলেরই একই অপরাধের জন্য একাধিকবার জেলে যেতে হয়েছে। মাঝে মধ্যে জেলে যেতে হবে, এটাকে তারা অনেকটা স্বাভাবিক ঘটনাই মনে করেন। আইনের ফাঁকফোকরের বিষয়েও তারা অসম্ভব বিজ্ঞ, যে কারণে বারবার ধরা পড়ার পরও বেছে নেন একই পেশা। এর আগে আমার ফ্যাক্টরি 3 বছর বন্ধ ছিল, ওইখানে আমার কিছু ফল্ট ছিল। হ্যাঁ, আমার ফল্ট ছিল, আমি কিছু অবৈধ ওষুধ তৈরি করতাম, সেজন্য এখন করি না। হ্যাঁ, আপনি দেখেন, এখন আপনি মূল বিষয়টায় আসেন, ওইসব কথা বাদ দিয়ে আপনি মূল বিষয়টায় আসেন। আমি কেমিস্ট, আমি এটার সবকিছু। আপনি এখন বলেন আমার কি করতে হবে সেটা বলেন। মিরপুর 2 নম্বর পাইকপাড়ার এই কারখানার মালিক এই বাবু নিজেই কেমিস্ট, ডেন্টিস্ট অথবা সর্বরোগের ওষুধ প্রস্তুতকারক। বছর 2 আগে জেলে গিয়েছিলেন, কিছুদিন আগে বের হয়ে আবার সেই আগের কারখানা চালু করেছেন। শুধুমাত্র ট্রেড লাইসেন্স নিয়ে এ ধরনের ব্যবসা চালিয়ে গেলেও দেখার যেন কেউ নেই। আমাদের চারপাশের দেশগুলোতে গড়ে যে পরিমাণ ওষুধ ভেজাল, নিম্নমান এবং নকল আছে, যদি ওই হারটা থাকে এই দেশে, অথবা তার চেয়ে যদি কমও ধরি আমরা, তারপরেও এই দেশে ইনর্মাস অ্যামাউন্ট অফ ড্রাগ আছে যেগুলো নকল, ভেজাল, নিম্নমান। আমার মনে হয় যেটা একটা বিশাল মানে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ দরকার আর কি, যেখানে প্রথম প্রশ্ন হবে যে কাঁচামালের, দ্বিতীয় অ্যাপ্রোচ ডকুমেন্টেশন। আর কিছু না, বলবে যে এভরিওয়্যার কাগজ থাকতে হবে, ডকুমেন্টেশন লাগবে, যে আপনি কাগজ ওষুধ মুভ করে সাথে কাগজ মুভ করে, যে কোনো জায়গায় ওষুধ ধরবো পেছনে কাগজ পাইতে হবে আমাকে, যেটা করতে আসছে। তাহলে তো দায়িত্ব চলে গেল। মেইন পয়েন্টটা আমি বলছি যে এটার একজন লোককে দায়ী আছে তোদের পেছনে। এখন তো ধরছে মনে হচ্ছে বাতাস থেকে ওষুধ আসছে মনে হচ্ছে, এটা হইতে পারে না। এ তো গেল অবৈধ কারখানায় ভেজাল ওষুধের কাহিনী, কিন্তু বৈধ ওষুধ কারখানার নামে যদি কেউ অবৈধ ওষুধ তৈরি করে সেটা ঠেকাবে কে? উত্তর সেই একই, কেউ নেই। আর এমন উত্তরের কারণ ওষুধ প্রশাসন অধিদপ্তরই তাদের সহায়তা করছে। আর সেখানেও আছে পিলে চমকে ওঠার মতো তথ্য। দেশে মোট ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রয়েছে 193টি। এর মধ্যে 2/3 কোম্পানি নিম্নমানের ওষুধ তৈরি করছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির এমন প্রতিবেদন জমা দেওয়ার পরও ওষুধ প্রশাসন অধিদপ্তর সেগুলো বন্ধ করেনি অজানা কারণে। এ ধরনের 62টি কোম্পানির একটি গাজীপুরের গ্রিনল্যান্ড ফার্মাসিউটিক্যালস। জানা যায় 62টি কোম্পানির মধ্যে সবচাইতে নিম্নমানের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর একটি এই গ্রিনল্যান্ড ফার্মাসিউটিক্যালস। ফ্যাক্টরির ভেতরের ওষুধ তৈরির পরিবেশ দেখতে চাইলে প্রথমে তারা ভেতরে ঢুকতে দিতে রাজি হন। কিন্তু ততক্ষণে এই খবর পৌঁছে যায় ওষুধ প্রশাসন অধিদপ্তরে, যেখান থেকে ফোন আসার পর কারখানার লোকজন জানান অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কারখানায় যাওয়া যাবে না।